কালিও যুদে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। হ্যাঁ, মুর্শিদের তোয়াজ্জা লইয়া ঘুম ভরে বসো যাইয়া, কলব যাবে জারি হইয়া সামনে দেখবা আলেকসাই। আশেপাশে লোক আছে, আস্তে আস্তে গাচ্ছি। হুদ্দম কায়েম করো, ফানাফি সাহেব ধরো, যদি ফানাফি না যাইতে পারো তোমার আর ভাবনা নাই। কালির লেখায় আলেম হয় না। ছোট্ট লাগাইলাম। সরকার রশিদ কয় মোর কথা ধরো, মরণের আগে মরো, ভাবের মরা সাইদা মরো, নইলে তোমার উপায় নাই। আচ্ছা, একটা কথা আমি বলি, আপনার যে হ্যাঁ আবু কালাম সাহেব আছেন, মনিরা খাতুন, জয় গুরু। এখন একটি কথা, সেটা হলো ভুল বুঝাবুঝির অবসান। গুরুজি বাউল সম্রাট রশিদ সরকার সাহেব, তার যত ভক্ত আছে এবং আমাদের বাউল শেখ সবার প্রতি সালাম, বিশেষ করে দয়াল বাসার চান সাহেব, বর্তমান গদিনিসীন গুরুজি রশিদ সরকার সাহেবের কলিজার টুকরা, হৃদয়ের চান, মহারত্ন, তার প্রতি, তার পরিবারের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, ভক্তি। এবার আসেন রশিদ সরকার সাহেব কে। নিজের কথা এতদিন বলি নেই, প্রায় আমার গানের বয়স 40। গানের জীবনের শুরু থেকে তার সাথে আমার, তার চরণ ধরে পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার ওস্তাদ আবুল সরকার সাহেব এবং আমার রশিদ সরকার সাহেব, গুরুজি আবুল সরকার সাহেব, গুরুজি রশিদ সরকার সাহেব, তারা দুজন বন্ধুত্ব ছিল, একটা প্রেমের ভাব ছিল। বলদুকু সরকার বাজান চলে আসছে। তো যাই হোক, আমি যখন গানের জীবনের শুরুতে, তখন গুরুজি রশিদ সরকার সাহেব এবং মমতাজ বেগম, তাদেরকে নিয়ে আমি প্রথম তাদের সাথে পরিচয় হই এই গানের মাধ্যমে। কুষ্টিয়া, মেহেরপুর, আমঝুপি, খোকসা, বর্তমানে যে আনোয়ার বাবাজি, ও ছিল, হারমোনিয়াম মাস্টার রমজান ছিল। আমরা মাসের পর মাস সেখানে ছিলাম। জামাল সরকার বলছে, যা লতিফ সরকার আপনাদের টাকা নিয়ে গান টাকা ছাড়া গান গাওয়া অনেক ডিমান্ড করেন, তুমি কি জানো? বায়না আমি নিতাম, সিঙ্গার ঝিনুক মামনি চলে আসছে, কিন্তু গুরুজি রশিদ সরকারের হাতে টাকাগুলি নিতাম। আমি মমতাজ বেগম গান গাইছি প্রায় 7 দিন, দুজনের 35-70 হাজার টাকা, তখনকার অনেক টাকা, টিকিট প্যান্ডেলের টাকা। আমাদের দুজনকে 5,000 টাকা কম দেবে, আমরা মানি না। কিন্তু গুরুজি রশিদ সরকার সাহেব তিনি বলছে, এই দুজনের 10,000 টাকা কম দিয়ে দাও। 5,000 মানি না, উনি কইছে 10,000, একটা কথা বলি নেই। ওনার মুট করে যা দিয়ে দিছে। আমি যে 7 দিন গান গাইছি, আসার সময় উনি আমাকে এক মুঠে যা দিচ্ছেন, কোনোদিন টাকা গুনে দেখিনি। 1 নাম্বার 2, আমাকে বাসা আসতে দিত না তো, ওখানে আমাকে নিয়ে বলতো যে টাকা বাড়িতে পাঠাই দাও, ঘোড়ার গাড়ি দিয়া গুরুজি রশিদ সরকার সাহেবের ভক্ত বাড়িতে আমার নিয়ে দাঁড়াইত। উনি আরেকটা হাকিকতের কথা বলছে, এটা বললে তোমরা কি মনে করো জানি না, যে লতিফ আমি তখন ছোট তো, বলছে যে সরকার সাহেব বলছে যে আমি ছোট থাকতে আমি এরকমই ছিলাম, আমি এমনি গান গাইতাম, আমাকে খুব আদর করতে। আমি গান গাইতাম, খবর পাঠাই দিত, সরকারের আসতে বলো, রাজহাঁসের মাংস রান্না করে উনি বসে আছে, আমার বলতো একটু খায়া গিয়ে গান গাও, পেটটা ভালো থাকে। এত ভালোবাসতে। জামাল সরকার, তোমাকে ধন্যবাদ, তুমি প্রথম ভিডিওটা ঠিক ছিল, পরের ভিডিওটা একটু অতিরঞ্জিত হয়ে গেছে, যাক তারপরে আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। কারণ রশিদ সরকার সাহেবের যত ভক্ত আছে সেখানে আমার কলিজার টুকরা, তুমি জানো না সে কত ভালো মনের মানুষ ছিল। আরে বাবা, গুরুজি রশিদ সরকার সাহেবের কোনো তুলনা হয় না। ওনার বড় একটা গুণ কি জানো? আমি আর মমতাজ বেগম গান গাই, তখন শ্যামরে তোমার সঙ্গে, এই গানটা ভাইরাল, 1,500,000 টাকার বান্ডেল নিয়ে আসছে গানটা গাওয়ার জন্য, ম্যাডাম দিয়ে গাওয়াবে। কিন্তু সরকার সাহেব বললো যে লতিফ বইলা দাও, কোটি টাকা দিলে যে গান যেন ও গান না গায়। এটার নাম হলো গুরুজি রশিদ সরকার সাহেব। আহলে বায়াত, এই আহলে বায়াতরা বিশেষ করে দেখো, সাইজি লালন আছে, জালালউদ্দিন খাঁ আছে, উকিল মুন্সি আছে, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব আছে, মাখনদন সাহেব আছে, খালিদন সাহেব আছে, মালিকদন সাহেব আছে,
বড় বড় শিল্পী বাংলাদেশের মধ্যে, তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আহলে বায়াতের প্রেমটা, গানগুলি, এগুলি মানুষের দরজায় দরজায়, মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছায় দিছে যার গানে, সেটা একমাত্র গুরুজি রশিদ সরকার সাহেব। তুমি বলছো আমি তার গান জানি না, এই জন্য প্রথম তার গানটা গেলাম। তার অনেকগুলি গান আমি গাই, হয়তো তোমরা বেশি গাও, আমি একটু কম গাই, কারণ আমার ওস্তাদ আবুল সরকার সাহেব আছে, সাজি লালনের গান গাই, নিজেরও ভাঙাচোরা দুই একটা আছে, কিন্তু ভালোবাসা আমার বাউল জগতের মধ্যে গুরুজি রশিদ সরকার সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, তাদের মতো আর কারোর সাথে ছিল না। তোমার ঘরে কয়দিন ঘুমাইছে জানি না জামাল সরকার, আমার ঘরে ওই যে নরসিংদীর এনাম সাহেব, তাকে নিয়ে আইসা আমার ঘরেই থাকতো, দয়ালের চরণ তুলিব আমার বাড়িতে বসে, উনি আমাকে ছাড়া থাকতো না, আমাকে এত ভালোবাসত। তখন একটু বেশি বলে লাভ নাই, এটা আনোয়ার জানে, রমজান জানে, সাতটার জানে, বিশেষ করে রশিদ সরকার সাহেবের যে ভক্ত আসে গানগুলি, যে দুরুদিবের কথাটা বলে কলিজারা ভরে যায়। জামাল সরকার, তুমি যে চোখের পানি একটা সময় ছেড়ে দিয়েছ, হয়তো ভালোবাসার এটা বুকের উপর থেকে আসে নাই, এটা তোমার বুকের ভিতর থেকে আসে। এই জন্য আমি বলছিলাম, বিশ্বাস করে জায়গায় দিলাম, বুকের ভিতরে, উপরের ভিতরে, এটা নিয়ে তোমার তো রাগ হওয়ার কিছু না। রশিদ সরকার সাহেবের গান আমার মতন হাজার লক্ষ লক্ষ লতিফ সরকার গবেষণা করবে। আজকে রশিদ সরকার সাহেব তিনিও যদি থাকতো, তার গান সেই নিজে সংস্কার করত। সংস্কারটা কিভাবে করে জানবা? জানো, আমি তারপর একটু বলি। সংস্কার করে এইভাবে, নবী মক্কা থেকে মদিনায় গেছে, সর পর্বত গুহার মধ্যে ছিল, ওখানে সাপের গর্ত ছিল, আবু বকর সিদ্দিক গর্তগুলি বন্ধ করছে, মাথার পাগড়ি কাপড় ছিঁড়েছে। কিন্তু 1 বছর 2 বছর পরে হাদিস সংস্কার হয়, পরবর্তী হাদিস বিশারদরা আবার এটারে চেঞ্জ করলো যে মাথার পাগড়ি না, তাহলে তো মাথাটা খোলা হয়ে যায়, তাহলে লুঙ্গি ছিঁড়ে ছিঁড়ে সাপের গর্তগুলি বন্ধ করেছে। আবার 2 বছর 3 বছর পরে আবার যখন সংস্কার করেছিল, তখন আবার ভাবলো যে না, লুঙ্গি যদি গোসল করার সময় লাগে, লুঙ্গি না, তাহলে কিভাবে করছিল? কমরবন্ধ, কোমরের মধ্যে রশি, এই এক ধরনের কাপড় থাকে সৌদিয়ানদের, যে কমরবন্ধ, কোমরের কাপড় দিয়া সাপের ছিদ্র বন্ধ করছে, তাই বলে হাদিস মিথ্যা না। তো রশিদ সরকার সাহেবের গান বুকের ভিতরে হবে না উপরে হবে, এটা নিয়ে হাজার হাজার দেশে দেশের বাহিরে অনেক আসে গান। রশিদ সরকার সাহেবের গান একটা এক পালায় দিলে, অন্য অন্য গান 100 গান এক পালায় দিলে সরকার সাহেবের গানের সমান হয় কিনা তাও তাও আমরা ভাবি তার গান এত মূল্যায়ন, কিন্তু তার গান নিয়ে তোমরা এককভাবে রাখবা না। রশিদ সরকার হলো জাতীয় শিল্পী, তার একটা গানের মধ্যে করজে হাসান আছে, ওই যে যেভাবে বললাম, মাথার পাগড়ি, লুঙ্গি না কোমর, এরকম চেঞ্জ করে, তাই বলে ভুল না। আমার কথার মধ্যে কোনো বেয়াদবি পাবা না, আমি আগেও যে বলছি, সরকার সাথে শ্রদ্ধা রেখে বলছি। আজকে বাসার চান দয়াল, তিনি গদিনীশীন, তার ছেলে মেয়ে 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে সে নিজেও তার বাবার গানগুলি নিয়ে বসবে, এটাকে বলে সংস্কার। সুন্দর, অতি সুন্দর, ভালো, অতি ভালো। তার নাতিপুতিরা বলবে আমার দাদা যে অমূল্য বাণী রেখে গেছে, এগুলি নিয়ে আমরা বসি। আমার ওস্তাদ গান লিখেছে, রূপকথা নয়, কল্পরাজার নয়, কোনো ঠাকুরমার ঝুলি, একটা গল্প বলি, উনি পরবর্তীতে সংস্কার হলো গল্প না, হাজার গুণ বলি, গল্পের জায়গায় গুণ চলে আসে। তা তুমি আমাকে বলছো, যতই বলছো বা সরকার সাহেবের ভক্ত আসে গানটা, আমি তোমাদেরকে ভালোবাসি আমার কলিজার মতো। সরকার সাহেবের জন্য যদি তোমরা 10 জন বা 100 জন জীবন দাও, তার মধ্যে একজন আমার রাইখে নিও, আমি রক্ত দিতে প্রস্তুত সরকার সাহেবের জন্য, তার দরবারের জন্য। ও তার দরবারের কথা বলছো, তার দরবার অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আরেকটা সুন্দর, মনের সুন্দর আছে আমার ওস্তাদ আবুল সরকার সাহেব। কমেন্টস গুলো আমি পরে পড়বো, আগে আমার কথাগুলি বলতে। আমার ওস্তাদ আবুল সরকার সাহেব তিনি থাকতেই বলে গেছে যে লতিফ সরকার, শাহ আলম সরকার, ওরা আসবে আমার বাড়িতে, কান্নাকাটি যেন না করে, আর আমার যেন এভাবে মাজার করো না, আমার মা বাবার পাশে আমার তোমরা রাখো। তো আমার ওস্তাদ ওসিয়ত করে গেছে এটা। তা আমার ওস্তাদ যদি এই ওসিয়ত করে, আমরা কি করব? এখনো আমি একটু জামাল সরকার একটু খেয়াল করে শুনো, বাসুদ্দাইলের ভক্ত আছে গানটা। আমি কত বড় পাগল এটা বলবো না, আমি এইটুকু বলবো, মিরপুর থেকে, আমি বলি না কথায় কথায় আসলো, মিরপুর থেকে তবারক পাক করে, মুরগি পাক করে, গরুর মাংস পাক করে, এরপরে সেই ডেক পিকআপের মধ্যে নিয়া, এই বাবুর্চি সাহেবের পিকআপ নিয়া, সেই তবারক ফতুল্লা নিয়ে গিয়া সেখানে স্টেজ খরচ, ঢুলি খরচ, বাঁশি খরচ এবং যাবতীয় একটা মোমবাতি খরচ, একটা আগরবাতি খরচ,
থেকে শুরু করে আমি না আমার ভাই বন্ধু সকলকে নিয়ে, আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন শিল্পীদেরকে নিয়ে, সকলকে নিয়ে আমি সেখানে এর আগের বছর তাই করেছি। তখন ক্যাশে ছিল 5,000 টাকা সমস্ত খরচ দিয়া। এইবার সমস্ত খরচ বহন করার পরও ইনশাল্লাহ আমরা তারপরও প্রায় 50,000 টাকা একটা বেশি এরকমই হবে একটা বান্ডিল আমি আমার ওস্তাদের ছেলের হাতে দিয়ে আসছি। আচ্ছা তুমি আরেকজন দেখাও। আমি অহংকার করে বলি না যে মিরপুর থেকে তবারক করে সমস্ত কিছু করে আমার ওস্তাদের বাড়িতে আমি যাই। তারা অনুষ্ঠানটা করতেই পারে না, বা পারে না বলবো না, মানে করতে চাচ্ছিল না, তাদের একটু চিন্তা ভাবনা অন্যরকম। কিন্তু আমি ধরে রাখছি ইনশাল্লাহ, তুমি দোয়া করো জামাল সরকার আমি যতদিন বেঁচে থাকি আমার ওস্তাদের অনুষ্ঠান যেন আমি করতে পারি। আচ্ছা, এরপরে আমার মোহন চাঁদের কথা বললো। আমার বাবার ছেলে সাইফুদ্দিন আল মাঝভান্ডারি মাদ্দাজুল্লাহ আলী, সে সুপ্রিম পার্টি একটা দল করেছে। সেই দলের মার্ক হইলে একতারাকে রাখতে গিয়ে আমি এমপি নির্বাচন করেছি, সুনাম অক্ষুণ্ণ রাখতে গিয়া। এবার তুমি বললো একটা এমপি নির্বাচনে কত টাকা খরচ। আমি আর বেশি বললাম না, ছোট করেই বললাম। এবার আমি সেখানে চলে যাই, গুরুজি রশিদ সরকার সাহেব তার মতো যদি হইতো, আহা সে লুবি না তরিকার জন্য, বাহলে বাইতের জন্য সে যা করছে। আর 10টা শিল্পী যদি 5টা শিল্পী যদি এরকম করতো, বাংলাদেশের গলিতে গলিতে তরিকার প্রচার থাকতো। আমি এই কমেন্টস গুলো পড়বো, পরে গিয়ে যাই হোক, ক্যাসেট নেই তার সাথে, আমার সাথে সে নাই। আজ রমজানের দিন একটা কথা বলি, সে আমার একদিন ফোন করে বলছিল, তখন সুমন রেকর্ডিং, সে নাই, সুমন রেকর্ডিং তো আছে। আমার বললো তুমি ক্যাসেট করো না কেন? আমি বললাম যে টাকায় মিলে না, একটু চাচ্ছিলাম একটু বাজে। বললো যে আমি হুকুম দিলাম তুমি নাও। আমি রাজি হয়ে গেলাম। কিন্তু আমি মানিকগঞ্জে গান গাইতেছিলাম 21শে ফেব্রুয়ারি, যেদিন তিনি পৃথিবী ছেড়ে চলে যান। হঠাৎ করে শুনলাম সে আর নাই। গান ছেড়ে আমি চলে আসলাম। তুমি যে লাইভটা করেছো, সেই লাইভটা প্রথম লাইভটা ঠিক ছিল, পরের লাইভটা একটু প্রেমের জায়গায় একটু কর্কশ হয়ে গেছে। এটা করো না। আমি রশিদ সরকার সাহেব আমার কত ভালোবাসতেন। উনি বলে, ওনার একজন ভক্ত ছিল, নামটা আমি জানি না, বন্যার সময় পুঁই শাক গাছ লাগাইছিল। এতে অনেক সুন্দর এমন বড় বড় পাতা হয়েছিল। সে সকালে একটা পাতা খায়, দুপুরে 2টা পাতা খায়, রাত্রে একটা পাতা খায়, মোট 4টা পাতা খায় সে জীবনযাপন করত। কিন্তু রশিদ সরকার সাহেবের উরুসের মধ্যে এই গল্পটা মানে গুরুজি রশিদ সরকার সাহেব নিজে বলছে, তার উরুসের মধ্যে তার ওই ভক্ত ঢাকছে। উরুস নামটা মানে আনোয়ার, ওরা জানে, সরকাররা জানে। আইসা 10টা টাকা দিয়া বলছিল, গুরুজি রশিদ সরকার সাহেবকে বলছিল যে আমি তোমার এই উরুসে 3 দিন থাকবো, এটা আমি খাবো না, আমি 10টা টাকা দিলাম, তোমার হবে? রশিদ সরকারের অনেক ভক্ত আছে, কোন ভক্তের গল্প আমার সাথে করেনি, এই ভক্তের গল্পটা আমার সাথে করছে। সেই কথাটা আমি আজ অবধি মনে রেখেছি। আমি যত জীবন বেঁচে থাকবো সেই ভক্তের গল্পটা মনে থাকবে। ভক্ত কাকে বলে? সরকার সাহেব আমার কাছে ঘটনাটা বলতে গিয়ে চোখের জল ফেলে দিয়েছে। ওনার এমনও ভক্ত আছে, গরুদের খাসিতে অনেক টাকার মালিক, কিন্তু ওই 10 টাকা 3 দিন উরুষের 10 টাকা দিছে, টাকা বেশি দিতে পারবে না বিধায় গুরু যদি বেড়ে হয়। এর জন্য বলে আমি 3 দিন থাকবো তোমার দরবারে, কিন্তু খাবো না, পাতা খায় থাকে। আমি 10টা টাকা দিলে তোমার হবে? জামাল সরকার সাহেব, আমজাদ সরকার সাহেব, ভক্ত কাকে বলে? আমি ঢাকা থাকি, দূরে থাকি, যেখানেই থাকি, বাংলাদেশে আমার গুরু আবুল সরকার সাহেব, তার কাছে আমি গান শিখছি। কিন্তু আহলে বায়াতের যে প্রেমিক, বাউল গানের যে প্রেমিক, ভাবের যে প্রেমিক, গুরুজি রশিদ সরকার সাহেবের সাথে তুলনা হয় না। তা আমি তোমাদেরকে বলবো, সরকার সাহেবের যে ছেলে আশেকার বন্ধুরা আছে, তাদেরকে আমি বলবো, তোমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায়। এবার আসো গানটা নিয়ে
একটু আলোচনা করে, আলোচনা করব কি, আলোচনা করার মনের মানুষ আমার হয়তো নাই, অথবা থাকতেও পারে। কালি লেখায় আলেম হয় না। হয়তো আমি ভাবছি, আমার ভাবনাটা ভুল হইতে পারে। এক কালি হইল আল্লাহ যেদিন প্রথম কলম সৃষ্টি করে আরশ, কুরসি, লৌহ মাহফুজ, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, পৃথিবী সব লিখেছে। কিন্তু গাইবি এলেম না, এটা গাইবি এলেম আরেক জিনিস। ওই কলম ছাড়া আরেক কলম যদি বলো কালি লেখে আলেম হয় না, তাহলে তো কলম দিয়া হাফেজ হয়, মাওলানা হয়, এই কালি দিয়া মুফতি হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, গ্রাজুয়েট হয়, হ্যাঁ, অফিসার হয়, প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, কিন্তু ওলি হয় না। ওলি হইতে গেলে গাইবি এলেমের প্রয়োজন। হয়তো আমার বোঝানো ভুল হইতে পারে। কালির লেখা আলেম হয় না, আমি বলছি কালির লেখা আলেম হয়, গাইবি এলেমে হইল ওলি। আচ্ছা, যদি কালির লেখা আলেম না হয়, আলেম দুই ভাবে বিভক্ত, একটা হলো হক্কানি আলেম, আরেকটা হলো যারা মাজার ভাঙে। গুরুজি রশিদ সরকার সাহেব আজীবন তো এটা নিয়ে যুদ্ধ করে গেল। কোন আলেমেরা মাজার ভাঙলো? এই আলেম কারা? এরা কোন কালিতে আলেম হইল? গাইবি আলেম যাহার নাই। গাইবি আলেমে যদি এই আলেম হয়, তাহলে কেউ কবর থেকে লাশ উঠে পুরাইতে পারে? গাইবি এলেমের আলেম যদি হইতো, তাইলে কি আর আমার যে আবুল সরকার সাহেবের ঘটনা নিয়ে আমার শিল্পী ভাইগুলিকে, আমার ছেলেদেরকে মারলো না, ডাইনে ছিল, বামে ছিল, পিছনে পর্যন্ত চায় নাই, পুকুরের মধ্যে পড়েছে, তারপরও মারছে। গাইবি এলেম যাহার নাই, আলেম হইতে গেলে যদি গাইবি এলেম লাগে, তাহলে এই গাইবি এলেমের আলেম কারা? তারা কেন মাজারের মধ্যে আগুন দেয়? তারা কেন পীর ফকিরদেরকে চুল কেটে দেয়? আমি বেশি বলবো না, অল্পতেই বলবো। হয়তো আমার বুঝাটা ভুল হইতে পারে। আমার ভুলের কারণে যদি আমি রশিদ সরকার, গুরুজি রশিদ সরকার দরবারে আশিকানদের প্রতি আমি হাজার হাজার লক্ষ লক্ষ বার ক্ষমা চাই, ওকে ক্ষমা করে দিও। আর দয়াল বাদশাহ চান সাহেব, আবার রশিদ সরকার সাহেবের মহরত নতুন বর্তমান প্রতিনিধি, আমি আপনার কাছে যাব, বসবো, আলোচনা করব। সেই আলোচনা অবশ্যই একটু সমাধান হবে। আরেকটা কথা আমি বলে রাখি, ভাবি এই আল্লাহ রাব্বি কুমাত্তুকার জীবনে 33 বার নাজিল হয়েছে। আল্লাহ এক একবার এক এক বর্ণনা দিছে। আমার রশিদ সরকার সাহেবের গানেরও এক একবার এক এক বর্ণনা আসতে পারে, তাই বলে ভুল না। এটাকে ভুল বলে না যে আমার সরকার, এটাকে ভুল বলে না। তুমি বলছো বুকের উপরের জায়গা, আমি ভিতরে বললাম কেন? তোমার যে চোখের জল আসছে, আমার মতো যেদিন 59 বছর তোমার হবে, সেদিন তুমি বসবা, এই চোখের জলটা তোমার বুকের উপর থেকে আসে নাই, এই চোখের জলটা তোমার বুকের ভিতর থেকে আসছে, অন্তর থেকে আসছে। তাই গুরুজি রশিদ সরকারকে নিয়ে সমালোচনা করা যাবে না, তার গান নিয়ে বেয়াদবি করা যাবে না, তবে তার গান নিয়ে আলোচনা করা যাবে। আমি না, ভারত, ইউরোপ, আমেরিকা, সমগ্র বিশ্বের আমার মতো কোটি কোটি লতিফ সরকার দয়ালের গান নিয়ে আলোচনা করবে। এই নামই তো শ্রেষ্ঠত্ব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা তোমার। আবার কেউ বলছে না সমস্ত প্রশংসা তোমার, এখানে শেষ দিন না, তোমারই গুণগান করি। এরকম ব্যাখ্যা তাফসীরে অনেক আসতে পারে। তবে যাই হোক, রশিদ সরকার সাহেব, তার ভক্ত আসে গান, তারা সকল সমালোচনার ঊর্ধ্বে, তবে সূক্ষ্ম আলোচনা করা যাবে। এই জন্য আমার জীবনে আমি লাইভে যতবার আসছি, আমি অনেক চিন্তা ভাবনা করে রাত্রে ঘুম হয় নাই যে আমি কিভাবে আসবো। আসলাম, এভাবে আসলাম যে তোমরা আমার কলিজার টুকরা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। রশিদ সরকার সাহেবের জন্য কখনো যদি প্রয়োজন রক্ত দিতে হয়, আমি দিতে প্রস্তুত। যদি বলো জীবনটা দিতে হবে, আমি প্রস্তুত। তোমরা 10 জন থাকলে একজন আমার মনে করে নিও, সরকার সাহেবের 100 জন থাকলে আমার একজন মনে করে নিও। দেখ, আপনার সরকার সাহেব, জালাল সরকার সাহেব, জামাল সরকার সাহেব, জালাল সরকার তো তার একজন, যিনি বড় ভাই, ওনাকে আমি অনেক শ্রদ্ধা করি। রশিদ সরকার সাহেবের বাঁকা বাঁকা ভক্ত আসে, অনেক গুণী, অনেক গুণী। আর বিশেষ করে দয়াল বাদশাহ চান তো আসেনি। আপনার আব্বার এই গানগুলি, একটা কথা বলে আমি শেষ করবো। করজা হাসানা, এই গুরুজি রশিদ সরকার সাহেবের গানের মধ্যে আছে। করজা হাসানা কি জিনিস অনেকে বুঝে, আমি একটু বলি। যেমন আমি সহজভাবে বুঝাই দিই। যেমন সাকিব আল হাসান, ও ভালো খেলায়, ওই বাংলাদেশের ছেলে, একটা সময় বাংলাদেশ ক্লাব থেকে করে কিনা নিয়ে যায়, নিয়ে আবার বাংলাদেশের জন্য খেলার জন্য দেয়। তেমনি অলি আউলিয়া আরেফ
যখন গুণী হয়ে যায় তখন আল্লাহ তারে কিনা নিয়ে যায়। আমার রশিদ সরকার, শ্রীগুরু রশিদ সরকার এবং রজ্জবদেওয়ান সাহেব, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, বিজয়, মনমোহন, জালালউদ্দিন খান, লালন সাইজি, এরকম কারি আমিরুদ্দিন সাহেব অনেক গুণী শিল্পী, বর্তমানে তিনি কিংবদন্তি আছে, তার চরণের প্রেম ভক্তি রইল। এরকম বহু গুণে গুণান্বিত যারা আল্লাহর মনোনীত হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন কোনো জামালের থাকে না, আমজাদের থাকে না, কারো একা থাকে না, সে সবার হয়ে যায়। আল্লাহ বলছে কর্জে হাসানা, কর্জ মানে আওলাদ দাও, হাসানা মানে সুন্দর, এই সুন্দরটা আমার দাও, আমি ফেরত দিব। আল্লাহ ফেরত দেয় কিভাবে? আল্লাহ রশিদ সরকারকে সমগ্র বিশ্বের জন্য খুশি হয়ে নিয়ে এরপরে ফেরত দেয় তার গান, তার যে সবকিছু বৈশিষ্ট্য, এগুলি আবার আমাদের মাঝে কিভাবে চলবো সেই রাস্তাটা দেখা দেয়। ইসকা নাম হয় কর্জে হাসানা, রশিদ সরকার সাহেব গুরুজির গানে আছে। তাই এই জামাল সরকার উনি এইভাবে তুমি বলবা না যে আমাদের গুরু, আপনার গুরু কি আছে, আমার গুরু এটা করছে, এটা বলবা না। রশিদ সরকার সবার গুরু, মনের গুরু, আত্মার গুরু, প্রাণের গুরু। এই জন্য আমি লাইভের মধ্যে লিখছি যে গুরুজি বাউল সম্রাট রশিদ সরকার আমার যে ভক্ত দুঃখ ও কষ্ট পাইছে, ও বাগবিতণ্ডা করছে, তারপরে ঝিনুকদেরকে বলছি খবরদার তোমরা লাইভ কেটে দাও, এখানে কোনো বিতর্কের জন্য না আসে। তাই বাবাজি দুঃখ, ঝিনুক সরকার, বিক্রমপুরে আমার আশেখান প্রেমিক যারা আছে, আমি তাদেরকে বলবো এমন একটি কথা বলবা না যে এই কথার কারণে গুরুজি রশিদ সরকার সাহেবের ভক্ত আশেখান যেন কষ্ট পায়। এইটা করবো না, তাদের সাথে সুসম্পর্ক রাখবা, যদি পারো পায়ে তাদের পায়ে ধরে সালাম ভক্তি করবা। তাই সকলের প্রতি আমি যে কথাটা বলবো, আর বেশি বলবো না, এটুকু বলতে চাচ্ছি। আমার ফকির মোল্লা দরবার, আমার বন্ধনের প্রতিটা গানের মধ্যে ফকির মোল্লা দরবার শরীফের নাম থাকে। আমার একটা ভাই বর্তমানে কি হালে আছে তোমরা জানো। আমার ভুল হইতে পারে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম। কালির লেখা আলেম হয় না। সরকার সাহেব যদি থাইকেই আবার লেখতো যে এই তোমরা এখন থেকে গাও, কালির লেখায় অলি হয় না। অলি হইতে গেলে কোনো পৃথিবীর কোনো কালির লেখায় অলি হওয়া যায় না। ওনার গানই লেখছে, গাইবি এলেম যে আর নাই, নূর কালি অজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি নাই, পৃথিবীর সমস্ত এলেম তার কলমের মধ্যে জারি হয়ে যায়। ওনার গানেই তো লেখছে। তাহলে কি রশিদ সরকার সাহেবের প্রথম কথাটা ভুল না? হয়তো এরকম আমার ওস্তাদ গান লেখছে 35,000 বছরের পথ মেরাজে পার হয় দাঁত সাংলি দমে। আমি একদিন বললাম গুরুজি 7 আসমান হইতে এক আসমান আরেক আসমান যাইতে 35,000 বছরের রাস্তা, তারপরে তো আবার 70,000 নূরের পথ আছে। উনি হাইসা দিয়ে আমার বললেন ঠিকই তো বলছো, এখন থেকে গাও 35, আগে গাইতাম 35,000 বছরের পথ পার হয় দাদু সাংলি দমে। এরপরে আমরা শুরু করলাম গানটা লক্ষ কোটি বছরের পথ পার হয় দাদু সাংলি দমে। যেখানে 35,000 জায়গায় লক্ষ কোটি আসলো, তখন আমার ওস্তাদ আবুল সরকার ছিল বিদায় উনি অর্ডার করছে, বা কেউ আমাকে বলে নাই। এখন হইলে হয়তো অনেকে বলতে হ্যাঁ আবুল সরকার লেখছে 35, তুমি লক্ষ কোটি বললা কেন? এটা বোঝার ভুল। সুন্দর, অতি সুন্দর, ভালো, অতি ভালো। যাই হোক, আপনারা যে যেখানে যে সবাই ভালো থাকবেন। ফকির মোল্লা দরবারের প্রতি, সকল আশেখানদের প্রতি। মাতালের একটা গানের মধ্যে আমি বলছি, মাতাল আমার খুব আত্মার মানুষ, মনের মানুষ। এখন অনেকে অনেকটা ভাবে মোহাম্মদ নামের মহব্বতে কিছু নবীর হাদিস করি, এই জন্য অনেকে বলে আমার বাবার গান ভুল ধরে কেন। আরে ভাই, সবাই যদি মাতাল সাজে হইব না, সবাই যদি রশিদ সরকার সাজে হইব না। কি মাতাল ছিল এক জিনিস, আবুল সরকার সাহেব ছিল এক জিনিস, রশিদ সরকার সাহেব ছিল এক জিনিস। তাদের মতো আমরা হব না। দিনটা একটু চেঞ্জ হয়েছে, আগে ইন্টারনেট এত ছিল না। এখন আবল তাবল না কইয়া হয়তো সমাজটা অন্যরকম। যদি নবীর হাদিস কই, আমি তো তার গান ভুল ধরি নাই, সুন্দর, অতি সুন্দর। হ্যাঁ, আমি দয়ালের এই দরবারের মধ্যে একটা গেন্দা ফুল দাও, না গেন্দা ফুল না, গেন্দা ফুলের চাইতে গোলাপ ফুল ভালো, গোলাপ ফুল না তো, এটা ভুল কয়। এই আগে গেন্দা ফুল দিতে কইছে, গোলাপের কথা এখন বললা কে? এটা সুন্দর, অতি সুন্দর। এই গোলাপ না, সূর্যমুখী ফুল দাও। এই সূর্যমুখী না, আরেকটা ফুল আছে পদ্ম ফুল দাও। এটা ভুল কয়, এটা ভুল কয় না, সুন্দর জায়গায় অতি সুন্দর। কেউ আমার ভুল বুঝেন না। আরেকটা শেষ কথাই, মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, তারা আমাদের গুরুজন, তাদের চরণে প্রেম ভক্তি করি। আমার ওস্তাদ আবুল সরকারের ওস্তাদ ছিল হাজী শাহাবুদ্দিন সাহেব, তার ওস্তাদ কবি আলাউদ্দিন সাহেব। তারাই আমাদের যে, যেমন কবি আলাউদ্দিন সাহেবের একটা গান আছে, গিয়েছিল খালি গায়ে জেহেলের বাড়ি, কিন্তু তারই এক ছেলে, নামটা হলো সালাউদ্দিন ভাই সাহেবের ছোট ভাই,
গিয়াসউদ্দিন ভাই, তিনি বললো যে না, আমার আব্বার বইয়ের মধ্যে খালি গায়ে লেখা, আমি এটা মানি না, কারণ আমার নবী কোনোদিন খালি গায়ে থাকতো না। তাহলে গিয়েছিল গেঞ্জি গায়ে যে হেলের বাড়ি, কিন্তু গিয়াসউদ্দিন ভাইয়ের কথা তো আমরা ফেলতে পারবো না, কারণ আমার নবী খালি গায়ে থাকার মতো লোক না, আবার বইয়ের মধ্যে খালি গায়ে লিখেও ফেলাইছে। তাই গুরুজনদের গানকে নিয়ে আমি তো মূর্খ মানুষ, যারা জ্ঞানী লোক আছে, আমি মনে করবো 1 বছর 2 বছর পর পর সমস্ত গানগুলি নিয়ে বসা উচিত, জ্ঞানী গুণীদেরকে নিয়ে। এই সম্রাট রশিদ সরকার সাহেবের, আমার ওস্তাদ আবুল সরকার এবং মাতাল কবি রাজ্জাকদন সাহেবের, গুণী শিল্পীদের খালেকদন সাহেব, মালিকদন সাহেব, রজ্জবদন সাহেব, জ্ঞানীর প্রদীপ, এবং দলিলউদ্দিন দাদার গান, সমস্ত যার যার আশেকানদেরকে নিয়ে বসবেন, বৈশা গানগুলি গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, এতে তাদের আত্মায় শান্তি পাবে, আত্মা থেকে দোয়া দিবে যে আমি নাই, তোমরা তো আছো, আমার এই গানগুলি তোমরা দেখেন 20 বছর আগে গানের স্টেজের স্টাইল যেইভাবে গাইছে শিল্পীরা, বর্তমানে এই নেট ফেসবুক বেরোনোর পরে একটু চেঞ্জ হইতে হয়। এটা আমারে না বললেন, নিজের বিবেকের প্রস্তুত করে বলবেন যে লতিফ সরকার খারাপ করে ভালোই বলছে, তারপরে ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি রক্ত মাংসের মানুষ। তবে আমি কিন্তু বলতেই থাকবো, আমার গালি দেন, যাই কিছু করেন, আমার কানে আমার বিবেকে যদি কিছু আসে আমি তো বলবো, আপনারা দয়া করে ভুল হলেও ক্ষমা করে দিন, আর সঠিক হলে অন্তর থেকে কিছু দোয়া করেন। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় গুরু, আহলে ভক্তি রইল, হক বান্দারি, জয় গুরু।